ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত একজনকে শনাক্ত করা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। পুলিশ বলছে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে প্রশ্ন হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই কারা কি উদ্দেশ্যে হাদিকে গুলি করলো। উত্তর খুঁজছেন সহকর্মী আশিক মাহমুদ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। জাপ নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। চলন্ত বাইক থেকে হাদিকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে শুটার। পরে দ্রুত গতিতে বাইক চালিয়ে পালিয়ে যায় তারা। গুলি করার ধরন ও পালিয়ে যাওয়ার কৌশল দেখে বোঝা যায় সন্ত্রাসীরা অত্যন্ত প্রশিক্ষিত শার্প শুটার। নির্বাচনের আগে একটি মহল টার্গেট কিলিংয়ে নামতে পারে এমন খবর শোনা যাচ্ছিল বহুদিন ধরে, যার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি, মানে প্রধানমন্ত্রী লাইসেন্স নিয়ে নিয়েছেন, আমি 11 তারিখ থেকে আমাদের ওয়েল ট্রেন যে টিম আমাদের কেজিবি, আমি নাম সহ বলে দিয়েছি, সেটি অ্যাক্টিভ হবে। টার্গেট কিলিংয়ের এই বিষয়টি আরও পরিষ্কার হয় হাদির একটি ফেসবুক পোস্টে। গত 14 নভেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাদি লেখেন, বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। বেশ কিছু নম্বরের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। বিষয়টি দেশের সব গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছিল বলে ৭১কে নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। যে আমরা গোয়েন্দা সংস্থার যতগুলো সংস্থা রয়েছে সবাইকে আমরা অভিহিত করেছি হাদি ভাইয়ের ব্যাপারে, এবং হাদি ভাই নাম্বারগুলো পর্যন্ত তার প্রোফাইলে আপনারা দেখেছেন পোস্ট করেছে যে কারা তাকে হত্যার হুমকি দিচ্ছে। কিন্তু আমরা থানায় জিডি করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এর কোনো সুরাহা প্রশাসনের পক্ষ থেকে পাইনি। এই ঘটনার 1 মাস না পেরোতেই গত 11ই ডিসেম্বর গুলি করা হয় হাদিকে। এরই মধ্যে হামলাকারীদের একজনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খোঁজ নিয়ে জানা গেছে এই যুবকের নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল, যিনি রাজধানীর আদাবর এলাকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ জন বলেও জানা গেছে। গত 2 সপ্তাহ ধরে হাদির নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছিল সে। তার সাথে ছিল হেলাল নামের আদাবরের আরেক ছাত্রলীগ নেতা। মাসুদের সাথে আরও একজন ছিল, তার নাম হেলাল উদ্দিন, তিনি আদাবর থানার, এবং তারা দুইজন আসাদুজ্জামান খান কামালের যে নির্বাচনী ছিল এলাকা, সেইখানে তারা দুইজন আর কি এইটার কোঅর্ডিনেট করতো। তো যার কারণে এবং দুদকের সামনে তাদের সাথে দেখা হয়েছিল। ইনকিলাব মঞ্চের এই নেতার কথার সত্যতাও মিলেছে কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজে, যেখানে দেখা গেছে বেশ কিছু জায়গায় হাদির পাশে বসে আছে সন্দেহভাজন এই যুবক। ইনকিলাব মঞ্চের নেতারা বলছে ভারতে বসে হাদিকে হত্যার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। হাদি তাদের টার্গেট কিলিংয়ের শিকার। তার অবস্থান যারা দীর্ঘ 17 বছর গুম খুন হত্যা করেছে তাদের বিরুদ্ধে, তার অবস্থান বাংলাদেশকে যারা ভারতীয় আধিপত্যবাদ দিয়ে পুরো বাংলাদেশের সার্বভৌমত্বকে দখল করে নিয়েছে তাদের বিরুদ্ধে। সুতরাং সেই ক্ষেত্রে আসলে আমাদের রাগঢাক রেখে বলবার কিছু নাই। আমরা এটা অত্যন্ত আশঙ্কার সাথেই মনে করছি যে এর পিছনে ভারত এবং আওয়ামী লীগ এর সঙ্গে জড়িত থাকতে পারে। হাদিকে গুলি করে হত্যার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি, তবে ডিএমপি কমিশনার জানিয়েছেন হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি। এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। জাতীয় নির্বাচনের এমপি প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর হামলাকারীদের ছাড় দেয়া হবে না, দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হামলাকারীদের ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়ার কথাও জানান তিনি। উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধা ও নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ধরতে আবারও অপারেশন ডেভিল হান্ট শুরু করার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রুহুল আমিনের রিপোর্ট। শুক্রবার নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। তাকে মোটরসাইকেল থেকে গুলি করে পালিয়ে যায় 2 সন্ত্রাসী। গুরুতর আহত হাদির চিকিৎসা চলছে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে। এর প্রেক্ষিতে শনিবার ছুটির দিনে সচিবালয়ে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক।
বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ওসমান হাদির ওপর হামলা আগামী নির্বাচন বানচালের অপচেষ্টার অংশ। এ ধরনের ঘটনা কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেন তিনি। এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে আমরা জনগণকে সার্বিক সহযোগিতা পাবো বলে দৃঢ় বিশ্বাস করি। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে একটি কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, কমিটি পর্যালোচনা করে পদক্ষেপ নেবে। এছাড়া জাতীয় নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায়, তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব এবং ওই যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে, ওইগুলো আমরা তাদের ফেরত দিব। উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানের সময় সারা দেশে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এছাড়া ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ধরতে আবারও অপারেশন ডেভিল হান্ট শুরুর সিদ্ধান্ত হয় বৈঠকে। উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওসমান হাদির ওপর হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেননি উপদেষ্টা। রুহুল আমিন, ৭১, ঢাকা। 1947 ও 1971-এর ষড়যন্ত্রকারীরা হাদির ওপর হামলা করেছে, এদের ষড়যন্ত্র এখনও চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার নয়াপল্টনে হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে তিনি এই মন্তব্য করেন। এর আগে সকালে ফার্মগেটে দলীয় কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে মবক্রেসির রাজনীতির উত্থান দেখা যাচ্ছে। ইমতিয়াজ সনির রিপোর্ট। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ কর্মসূচি এটি। নয়াপল্টনে শনিবারের এই কর্মসূচিতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। বিক্ষোভের আগে এক সমাবেশে বক্তব্য রাখেন মির্জা আব্বাস। তিনি জানান, 1947 ও 71-এর ষড়যন্ত্রকারীরাই হাদির উপরে হামলা করেছে। এদের ষড়যন্ত্র 71-এ দেখেছি, এদের ষড়যন্ত্রের কথা শুনেছি, 47 সালের কথা শুনেছি, 71, অতঃপর 86, 90, 91 সকল সময় এই দলটি একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে। তিনি জানান, হাদির উপরে এই হামলা গণতন্ত্র ও স্বাধীনতার উপরে আঘাত। এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তোলেন একজন ছাত্রনেতার বক্তব্য দেওয়া নিয়ে। সাদেক তাইবের সাথে একই টেবিলে চা খাচ্ছে, এখন এর বিচার কে করবে? এই কারণেই এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি, যেটা তাদের অভ্যাস। এর আগে আজ সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের সেশনে ছিল কৃষক দলের নেতাদের প্রতি নির্দেশনা সংক্রান্ত পর্ব, যেখানে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মবক্রেসির রাজনীতি বিএনপি সমর্থন করে না। কি ধরনের একটা মবক্রেসি চলেছে সেটা বাংলাদেশের আগামী বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, তার বিপরীতে কর্মকারী। বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না, আমরা এই রাজনীতি দেখতে চাই না। তিনি জানান, তারেক রহমান দেশে ফিরলে নতুন জোয়ার সৃষ্টি হবে এবং নেতা আসতেছে 25 তারিখে। বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে নতুন জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। নির্বাচন ও আগামী দিনের রাজনীতি নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্রের ধারক বাহক হচ্ছে বিএনপি।
ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। ওসমান হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত ও ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এর মাধ্যমে নির্বাচনকে বানচাল করে দিতে চায় একটি মহল। 3 দলের সঙ্গে জরুরি বৈঠকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এক থাকার আহ্বান জানান তিনি। এ সময় দলগুলোর নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান ও নির্বাচন নস্যাৎ হতে দেয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। শুক্রবার দুপুরে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা। এই ঘটনার পর শনিবার সকালে যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিকে নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠকে হাদির ওপর হামলার বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত। এর মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় একটি মহল। ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, হাদিকে গুলির ঘটনা আওয়ামী লীগের নির্বাচন বিরোধী ছকের অংশ। সবাইকে দায়িত্ব নিয়ে নির্বাচনী পরিবেশ ফেরাতে হবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে আমাদেরকে করতে হবে। পতিত শক্তিরা চাচ্ছেই যে নির্বাচন যাতে পিছিয়ে যায়, নির্বাচন আমরা করতে না পারি। বাংলাদেশ রাষ্ট্রকে এমনভাবে দেখাতে যে তারা নির্বাচন করার জন্য সক্ষম নয়, কিন্তু আমরা তো সেটা হতে দেব না। ফলে আমরা মনে করি পরিবেশ আমাদের সকলকে দায়িত্ব নিয়ে এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং সকলেই দায়িত্বশীল আচরণ করতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফেসিবাদের বিরুদ্ধে সব দলের সাথে এক থাকবে বিএনপি। পতিত ফেসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে অটুট থাকব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে কোনো মূল্যে আমরা অর্থবহ করব, বিশ্বাসযোগ্য করব। এ সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তার জন্য সরকারকে আহ্বান জানান তিনি। এই বিষয়টা আজকে এখানে আলোচনা হয় নাই, অবশ্যই বিষয়টা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা দলীয়ভাবেও চেষ্টা করব, সরকারকে আহ্বান জানাবো যাতে ওনার নিরাপত্তা নিশ্চিত করা হয়। এদিন হাদির পরিবার ও সংগঠনের নেতাদের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তার ভালো চিকিৎসা ও অপরাধীদের বিচারের আশ্বাস দেন তিনি। মোহন ইসলাম, ৭১, ঢাকা। শৃঙ্খলা আর ঐক্যবদ্ধ থেকে জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে ভোটের যুদ্ধে নামার ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ষড়যন্ত্র থেমে নেই, তবে হাঁটতে রাজি নয় বিএনপি। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির সমাপনী দিনে এসব কথা বলেন তিনি। নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। বিজয়ের মাসে 7 দিনব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির সমাপনী দিন। কৃষিবিদ ইনস্টিটিউশনে এই কর্মসূচির শেষ দিনে অংশ নেন ঢাকা, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীরা। যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে, বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই প্রত্যাশা পূরণের জন্য। সমাপনী বক্তব্যে আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, এই মুহূর্তে খাদের কিনার থেকে দেশকে বাঁচাতে পারে শুধুমাত্র আপামর জনগণের দল বিএনপি। এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা, সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা। আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা। গত কয়েকদিনে দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি দেশের জন্য অশনি সংকেত বলে জানান তারেক রহমান। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন দলের হাইকমান্ড। নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে।
হেরে যেতে নয় বরং জনগণকে সাথে নিয়ে যুদ্ধ জয়ের ঘোষণাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগী কে? বাংলাদেশের জনগণ। শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা, জনগণের কে সাথে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এই তিনটি বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামের মাঠে, দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দানে। স্বৈরাচারের মতো ব্যবহার করলে তাদের সাথে বিএনপির কোনো পার্থক্য থাকবে না। তাই বসে না থেকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নেতাকর্মীদের কড়া নির্দেশও দেন বিএনপির এই শীর্ষ নেতা। স্বৈরাচারের সময় স্বৈরাচার ছাড়া ভিন্ন মতি যারাই ছিল প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে, কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম। আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু। শফিকুল হক, ৭১, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা রয়েছে। শনিবার রাজধানীতে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি সম্প্রতি সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ জানান। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণার পরের দিন শুক্রবার রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন জুলাই আন্দোলনকারী ও প্রার্থী শরীফ ওসমান হাদি। আহতের চিকিৎসা ও অপরাধীদের শনাক্তে কাজ করছে সরকার। এমন পরিস্থিতিতে শনিবার এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সদস্য ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এ সময় তিনি জানান, আগামী নির্বাচন সুষ্ঠু গণতন্ত্রের পাটাতন হিসেবে কাজ করবে। নির্বাচন নিয়ে অনেক শঙ্কা আশঙ্কা আছে। এই যে 11 তারিখে নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্রশ্ন ছিল নির্বাচনটা আদৌ হবে কিনা। এখন আরো দুটো প্রশ্ন আমার মনে হয় অনেকের মনে আছে। একটা হলো যে নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে কিনা, এটা শান্তিপূর্ণ হবে কিনা। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন আছে, এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটবে কিনা। শুধু তাই নয়, এর মাধ্যমে গণতন্ত্রের জন্য একটা পাঠাতন, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা পাঠাতন সৃষ্টি হতে পারে ওই কতগুলো সুদূর প্রসারেই কতগুলো কাঠামোগত সংস্কারের মাধ্যমে। ওসমান হাদির উপর হামলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমার তো মনে হয় নির্বাচন হবে এটা প্রায় নিশ্চিত করে বলা যেত গতকালের আগে। তো এখন কিছুটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। আমি আশা করি যে আশঙ্কা দূরীভূত হয়ে যাবে। আমি আশা করি যে সংশ্লিষ্ট সকলে তাদের ভূমিকা সঠিকভাবে পালন করবে এবং আমাদের পরাজিত শক্তি, পলাতক শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবে। তার মাধ্যমে নির্বাচনটা নিশ্চিত হবে। নির্বাচন হওয়া দরকার, এর কোনো বিকল্প নেই। আগামী নির্বাচন সুষ্ঠু করতে দল, ইসি ও সরকারকে একযোগে কাজ করার আহ্বানও জানান সুজনের এই সম্পাদক। নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচন কমিশনের মাধ্যমেই কিন্তু জনগণের বহুলাংশে আস্থা প্রতিষ্ঠিত হতে পারে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সক্রিয় বিপ্লবী, ফ্যাসিবাদ পরবর্তী শাসন আমলের প্রতিবাদী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি। ভারতীয় আধিপত্যবাদ কিংবা জনবিরোধী রাজনীতির সমালোচনায় রাজপথের লড়াকু সৈনিক তিনি। ইনকিলাব মঞ্চের ব্যানারে গেল 14 মাসে করে গেছেন তেজোদ্দীপ্ত লড়াই। আগামী নির্বাচনে লড়তে ঢাকা 8 আসন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী গণসংযোগ করছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই গুলিবিদ্ধ হন তিনি। হাদির লড়াকু জীবনের গল্প শোনাচ্ছেন নুরনবী সরকার। তিনি অকুতূভয়, তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা দেন আজাদির। শহীদ হতেই তিনি জন্মেছেন। মাতৃভূমি অথবা মৃত্যু, এই পণেই জুলাইয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটান। তার বিদ্যাপীঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন কিংবা শাহবাগ, সবখানে সরব ওসমান হাদি। কখনো জুলাই যোদ্ধা, কখনো ইনকিলাব মঞ্চ, বুকে তার স্বাধীনতা ও মাতৃভূমির শোষণ মুক্তি। এই রাষ্ট্রের প্রভু একমাত্র আল্লাহ এবং আমাদের ক্ষমতার উৎস আমাদের জনতার বৈধতা। এর বাইরে আমাদের আর কোনো দিল্লির
অথবা ইসলামাবাদের কারো তাবেদারির প্রয়োজন নাই। হাদির বজ্রকণ্ঠ তথাকথিত রাজনীতিকে চ্যালেঞ্জ ছুড়েছে। শিকল ভেঙে ক্ষমতার মসনদে আসীনদের বজ্রবাণে করেছেন বিদ্ধ। লক্ষ্য একটাই, বৈষম্যহীন নতুন বাংলাদেশ। আমি আশা করি এটা নতুন একটা ডেমোক্রেটিক জার্নি শুরু হবে। তিনি ফ্যাসিস্ট শক্তির নিন্দায় অশ্রবণযোগ্য শব্দও ব্যবহার করেছেন। ওসমান হাদি চিরবিদ্রোহী, তাই তার বয়ানে, কর্মে ও স্লোগানে শোভা পেত জাতীয় কবির নানা বিদ্রোহী চরণ। আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। ইনকিলাব মঞ্চ থেকে তার নেতৃত্বে ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠনের পক্ষে হাদি ছিলেন সরব। ফ্যাসিস্ট পতিতদের আশ্রয়স্থল হিসেবে গোপালগঞ্জ জেলার বিরোধিতায় সামিল হন ওসমান হাদি। স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোট করতে প্রচারণায় ব্যস্ত ছিলেন তিনি। সামাজিক মাধ্যমে নানা রকম বুলিংয়ের শিকারও হয়েছেন তিনি, কিন্তু কখনোই হারাননি মনোবল। তিনি পছন্দ ও অপছন্দ করার স্বাধীনতা প্রকাশের পক্ষে ছিলেন, কিন্তু কখনো তিনি কোনো মানুষের জন্য হানিকর ছিলেন না বলেও ঘোষণা দিয়েছেন বারবার। আমি নিজে ধানের শীষ অথবা দাড়িপাল্লা এরকম কোনো প্রতীকের প্রার্থী হতে চাই না। হাদির শত্রুরা নিয়েছে কৌশল। বিশ্বাসকে হাতিয়ার করে হাদিকে হত্যা করতে চেয়েছে। হত্যা চেষ্টাকারী হয়তোবা জানে না হাদিরা বীর, কখনো মৃত্যু নেই। নির্বাচন শুরু হইতে পারে না, এর মধ্যে মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে। হাদি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কোটি মানুষের প্রার্থনায় রয়েছেন তিনি। আবারও বজ্র কণ্ঠে, মিছিলে ও স্লোগানে হাদি সরব হবেন নতুন বাংলাদেশ বিনির্মাণে, প্রত্যাশা গোটা জাতির। নুনবী সরকার, ৭১, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীরা যেন সীমান্ত পার হতে না পারে সেজন্য সিলেট, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে বিজিবি। সেই সাথে চালাচ্ছে তল্লাশি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেট বিভাগের অধীনে সব সীমান্ত বিওপি এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি একাধিক বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সাথে হামলাকারীদের শনাক্ত ও আটক করতে গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে বিজিবি সদস্যরা। এছাড়া বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। এ নিয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলাকারীদের সিলেট সীমান্তে আসার খবর পেয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে যে প্রাথমিক যে তথ্যগুলো পেয়েছি সেটাকেও আমরা আমলে নিয়েছি। সেই সাথে আমরা আমাদের যে নিয়মিত যে টহল সেটাকে আরও জোরদার করেছি। আমরা আমাদের সীমান্তবর্তী এলাকায় যেই এলাকাগুলোতে লাইকলি এসকেপ রুটস বা যে জায়গাগুলো দিয়ে পালাতে পারে সেই জায়গাগুলো আমরা গার্ড দিচ্ছি। সেখানে আমরা আমাদের নজরদারি, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি, জনবল বৃদ্ধি করেছি। পাশাপাশি আমরা আমাদের কিছু চেকপোস্ট আছে সীমান্তবর্তী এলাকায়, সেগুলো স্ট্যাবলিশ করেছি সো দ্যাট এই চেকপোস্টগুলোর মাধ্যমেও আমরা যদি এই ধরনের কোনো অপতৎপরতা কারো থাকে, কোনো আসামি বা কেউ যদি পালিয়ে যেতে চায়, আটকাতে পারে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশে শুক্রবার রাত থেকে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। রাঙামাটির সাজেক, বাঘাইহাট ও আশেপাশের ১৫টি বিজিবি পোস্টে টহল জোরদার করা হয়েছে। ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকি জানান, সাজেকগামী প্রতিটি যানবাহন তল্লাশি করে সন্দেহজনক আসামি ও অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদকের সন্ধান চলছে। শাকিলা শম্পা, ৭১। আসন্ন নির্বাচন ঘিরে অন্যান্য জেলার মতো সাতক্ষীরাতেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে। পুরুষের পাশাপাশি ভোট নিয়ে ভাবছেন নারীরাও। তাদের চাওয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠু একটি নির্বাচন, যেখানে তারা নিরাপদ ভোট দিতে পারবেন। আর এমন প্রতিনিধি নির্বাচন করতে চান যারা নারীদের সব অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। সাতক্ষীরার নারীদের নির্বাচনী ভাবনার কথা জানবো বরুণ ব্যানার্জির তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদনে। উপকূলীয় জেলা সাতক্ষীরায় সংসদীয় আসন মোট ৪টি। নির্বাচনকে ঘিরে এসব আসনে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। পুরুষের পাশাপাশি ভোট নিয়ে এবার ভাবছেন নারীরাও। সবার প্রত্যাশা নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হোক। বিগত বছরগুলোতে যেগুলো আমরা দেখছি যে নির্বাচনটা আমরা সুষ্ঠুভাবে পাই নাই, বিভিন্ন কারচুপি বা রাতের ভোট বলেন, এইগুলাই পেয়েছি।
তো এখন যেহেতু বাংলাদেশ এখন নতুন উদ্যমে চলছে, নতুন বাংলাদেশ হিসেবে চলছে, তো সেই হিসেবে আমাদের সবারই চাওয়া যে আমরা যেন সুষ্ঠু ভোটটা দিতে পারি। নির্বাচন নিয়ে সরকারের কাছে একটাই প্রত্যাশা থাকবে, যেন আমরা নির্বিঘ্নে নারীরা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে। আমরা নিজেদের ভোটটা নিজেরা দিতে চাই এবং নির্বাচিত সরকারের কাছে আমাদের দাবি এইটাই যে নারীরা যেন কর্মস্থলে নিরাপদ থাকে। জেলা নারীরা এবার এমন মানুষ নির্বাচিত করতে চান যারা নারীদের অধিকার সুরক্ষা, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করবে। মানুষ যে ভোট দিতে পারে এটা যে একটা অধিকার, এটা মানে ছিলই না বা এক প্রকার ভুলেই গেছে। তবুও এখন যেহেতু সরকারের পতন হয়েছে, এখন আমাদের আশা বা মানুষেরও অনেক আগ্রহ এই ভোট দেওয়ার জন্য। যে ব্যক্তি সরকার আসুক না কেন, আমি তাদের কাছে একটা জিনিস প্রত্যাশা করব যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা যেন উন্নত হয়। এদিকে বাল্যবিবাহ সহ সামাজিক নিরাপত্তা, অফিস আদালতে বৈষম্য দূর করা, দিনে রাতে সমানভাবে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান অনেক নারী। বাল্যবিয়ে বন্ধে যেন তারা কঠোর ভূমিকা রাখে এবং আমাদের যারা শিশু রয়েছে তাদের যে শিক্ষার মান যেন তারা নিশ্চিত করতে পারে। আমি কর্মজীবী নারী হিসাবে চাই আমি আমার চলার পথে নিরাপত্তা, আমি যেখানে কাজ করি সেই প্রতিষ্ঠানে নিরাপদভাবে কাজ করতে চাই। আমরা রাস্তাঘাটে চলাচল করতে গেলে আমাদের অনেক সুযোগ সুবিধা থাকে, আমাদের মানুষ ব্ল্যাকমেইল করে, কিন্তু এইটা যেন না করে। আমরা এইটি সরকারের কাছে সবসময় নিরাপত্তা চাইব। নারীরা যেন কোনো বৈষম্যের শিকার না হয়, তারা যেন কর্মস্থলে ঠিকমতো কাজ করতে পারে। আগামীতে নারী বান্ধব সরকারের প্রত্যাশা করেন নারী নেত্রীরা। তারা বলেন, সংসদে সংরক্ষিত আসন নয়, নারীদের জন্য সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুবিধা বাড়াতে হবে। আমরা নারীরা আমরা চাই যে আমাদের পছন্দ মতন ভোটটা হোক, আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করতে পারি। নারীদের এই পদচারণা বাড়ার সাথে সাথে তার কাজের যে পরিবেশটা সেটা যদি ভালো হয় তাহলে তিনি কাজ করতে স্বচ্ছন্দ বোধ করবেন, তিনি কাজে আগ্রহী হবেন, তার দেখা দেখি অন্যেরাও আগ্রহী হবে। এতে করে আমাদের সমাজ, রাষ্ট্র সবাই এই সুফলটা পাবে। জেলার 4টি সংসদীয় আসনে এবার ভোট দেবেন 18,16,424 জন ভোটার। এদের মধ্যে নারী ভোটার আছেন 9,06,043 জন। মনিরা কাজরি, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।